আশিয়ান নিজেও একসময় ভীষণ বইপোকা ছিল। ওর নিজের একটা বেশ বড়সড় ব্যক্তিগত লাইব্রেরি আছে নিচতলাতে। প্রায় 15,000-এর মতো বই তার সংগ্রহে আছে। এমন একটা সময় ছিল যখন বই ছাড়া তার কিছুই ভালো লাগতো না। আর এখন পরিস্থিতিটা এমন যে সে বই ছুঁয়ে দেখারও সময় পায় না কাজের চাপে। ইলিয়ানা যাওয়ার সাথে সাথে তার অনেকগুলো অভ্যেস পুরোপুরি রূপে পাল্টে গেছে। বই পড়ার অদম্য উচ্ছ্বাসটাও হারিয়ে গেছে সেই সাথে। এখন আর বই কালেক্ট করাও হয় না, পড়াও হয় না। এসব সুন্দর মুহূর্তগুলোর কথা মনের স্মৃতির পাতায় শুধু জ্বলজ্বল করে। তাই আজ সেই স্মৃতিটাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই নিজের সংগ্রহে রাখার জন্য প্রায় বেছে বেছে 30টার মতো বই কিনল সে। যে বইয়ের টাইটেলটা ভালো লাগছে সেটাই কিনছে। মনে মনে ভাবছে এখন থেকে আবারও নতুন করে বই পড়া শুরু করবে। বই মনকে উৎফুল্ল করতে সহায়ক ভূমিকা পালন করে। বই পড়লে আশিয়ানও নিশ্চয়ই তার জীবনের বিষাক্ত কালো অতীতটা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবে। বাসার অন্যান্য সদস্যদের জন্য টুকটাক কেনাকাটা করলো আশিয়ান। তারপর সেগুলো নিয়ে গাড়িতে রেখে আবারও বাসার দিকে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আজ প্রায় 2 বছর পর বাসায় সঠিক সময়ে যাচ্ছে আশিয়ান। যদিও আগে প্রায়শই বাসায় আসার পর আবার বের হতো কাজে। ইলিয়ানা ধোঁকা দেওয়ার পর থেকে বিনা কারণেই বাসায় দেরি করে আসে সে। মাঝে মধ্যে বাড়ি গিয়ে মদ খেয়ে লেট করে বাসায় আসে। ছেলের এত মনোকষ্টের কারণে মিসেস ইয়াসমিনও তাকে কিছু বলতে পারেন না। আশিয়ান কসম কাটাকাটি পছন্দ করে না, নইলে মিসেস ইয়াসমিন কোনোদিনই কসম কেটে বসে থাকতেন ছেলের ভালোর জন্য। সারাজ হিসেবে প্রায় 5 বছর ধরে পরিচিত পেয়ে আসছে আশিয়ান। এর আগে সারাজ নামে কেউ ছিল না। ঢাকার নামকরা এক সন্ত্রাসী এমপিকে হত্যা করার পর থেকে সবার মুখে মুখে সারাজের নামে পরিচিত লাভ করে। সেটা অবশ্য আশিয়ানের ইচ্ছেতেই। সবার তো জানা থাকা উচিত যে অন্যায়কারীদেরও জম আছে। পুলিশ তাদেরকে উচিত শিক্ষা না দিলেও তাদের প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য সারাজ আছে। এটা সারা বাংলাদেশ প্রকাশ করা হয়েছে। নিজের সমস্ত ডিটেলস সিক্রেট রেখে খুবই সন্তর্পণে কাজ সারে তার টিমের লোকেরা ও সে। এ ধরনের কাজ করতে নিজের ব্যক্তিগত পরিচয় লুকিয়ে ছদ্মনামে বেঁচে থাকতে হয়, নইলে শত্রুরা যে ওত পেতে থাকবে। এতে নিজের চাইতে পরিবারের লোকজনদের লাইফ রিস্ক বেশি থাকে। মিসেস ইয়াসমিন যেদিন জানবেন যে সারাজ খানি হলো ওনার ছেলে আশিয়ান, তাহলে সেই দিনই হয়তো উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। তাই তো খুবই সূক্ষ্মভাবে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে সে, যার কারণে আজও কেউ তাকে কখনো সন্দেহ করতে পারেনি। তার বিরুদ্ধে এসব ব্যাপারে কোনো প্রমাণ নেই, আর না আছে কারো কোনো অভিযোগ। তাই তো নির্বিবাদে একা একা চলাফেরা করতে পারে সে। কখনো সেরকম কোনো বিপদের সম্মুখীন হয়নি সে। বাসার সদর দরজা দিয়ে প্রবেশ করলো আশিয়ান, বেশ অনেকগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে। আধুনিক আসবাবপত্র দিয়ে সজ্জিত বিশাল বড় ড্রয়িং রুমে বাসার সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত তখন। গরমে ঘেমে নিয়ে লাল হয়ে গেছে আশিয়ান। এই মুহূর্তে গোসল না করলে শান্তি মিলবে না। তাই সবাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে হাই জানিয়ে শপিং ব্যাগগুলো সোফার উপর রেখে গটগট শব্দ তুলে হেঁটে নিজের রুমে চলে গেল সে। যাওয়ার আগে বলে গেল যে গোসল শেষ করে ফ্রেশ হয়ে আসছে। বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। সবকিছু সবার মাথার ওপর দিয়ে প্লেনের মতো চলে গেল। এনা তো বিস্ময় চেপে না রাখতে পেরে বলেই ফেলল, কেউ আমাকে চিমটি কাটো প্লিজ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আশু ভাইয়া আজ এত জলদি বাসায় ফিরেছে। জাস্ট আনবিলিভেবল। এনার বলতে দেরি হলো, তাসজিদের চিমটি কাটতে দেরি হলো না। এত জোরে চিমটি কাটলো যে এনা বসা থেকে প্রায় লাফিয়ে উঠল চিৎকার মেরে। তাসজিদ ইনোসেন্ট লোক নিয়ে বলল, দেখ, তুই নিজেই বলেছিস যে তোকে যাতে কেউ চিমটি কাটে। ভাই, সেই মহৎ কাজটা আমি করে দিলাম। ভালো করে নি বল। হ্যাঁ, এনা এত পরিমাণ রেগেছে যে তাসজিদের মাথার চুল প্রচণ্ড আক্রোশে চাপটে ধরে টানতে টানতে চিৎকার করে বলল, তাসজিদ্দার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। খাবিস পোলা, তোর বাপেরও তো সাহস নাই যে আমাকে চিমটি কাটবে। সে জায়গায় তুই কোত্থেকে এলি? হ্যাঁ, রাগের চোটে কি বলছে নিজেও জানে না এনা।
মিস্টার মোরশেদ বসে বসে চা খাচ্ছিলেন, কিন্তু এনার বলা লাস্টের কথা শুনে ওনার বিষম লেগে গেল। বেদম কাঁদতে লাগলেন তিনি। মিস্টার এনামুল ওনার পিঠে আলতো করে চাপড় দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। তাজিম আর তাসকিন হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার জোগাড়। হাসতে হাসতে একটার পিঠে আর একটা চাপড় মারছে ওদের কাণ্ড দেখে। এনা অগ্নি দৃষ্টি হেনে তাসজিদের দিকে দমাদম কিল মারছে তার পিঠে। তাসজিদ বেচারা দুহাত দিয়ে নিজেকে আত্মরক্ষার ভঙ্গিতে ঢেকে রেখেছে। তাহমিদ গলা খাকারি দিয়ে বলে উঠল, এই থামবি তোরা, বেয়াদবের দল! তোদের দেখে আমাদের বাচ্চারা এরকম মারামারি শিখবে। লজ্জা করছে না তোদের এভাবে বাচ্চাদের মতো কিলিকিলি করতে? তাজিম তাহমিদের কথায় তালে তাল মিলিয়ে বলল, লজ্জা থাকলে তো করবে। ওদের বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরও এই দুটি এভাবে মারামারি করে দেখো। চি চি চি, সেই মন ইউ গাইস। বলত, এই সেম অনিউ ছাড়া আর কোনো ইংলিশ জানিস না তুই? না জানলে বল, শিখিয়ে দিই তোকে ভালো করে। তাজিম দাঁত কেলিয়ে হেসে বলল, তোদের জন্য এরা ছাড়া আর কিছু মুখে আসে না আমার। আসলে তোদের লজ্জা হওয়া উচিত। অ্যানাকোন্ডা রাক্ষসী বোন আমার, এবার তো চুলগুলো ছেড়ে দে। আমার এত শখের স্টাইলিশ চুল তোকে বেচিলেও আমার চুলের দাম পাওয়া যাবে না। কি বললি তুই? আজ তোর চুল আমি টেনে ছিঁড়ে কুচি কুচি করে রাস্তায় ফেলে দেবো। তোর সাহস কত বড়? আমার নাম কে উল্টাপাল্টা কি সব বলে ডাকিস? তোকে আজ উদুম কেলানি দিলে তবে তুই ঠিক হবে। সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে কথাটি বলল আশিয়ান। আশিয়ানের গাম্ভীর্যপূর্ণ কথাটি শুনে এনা তাসজিদ দুজনেই ভয়ে ঢোক গিলল। এনার হাত আলগা হয়ে গেল তাসজিদের চুল থেকে। এনা সরে দাঁড়াতেই তাসজিদ নিজের বেশভূষা ঠিক করে বসল। এনা দাঁত কেলিয়ে কোনো মতে হেসে ভয়ে ভয়ে বলল, না ভাইয়া, মানে তেমন কিছু নয়। আসলে আসলে ওই তাসজিদদা আমার সাথে খালি ফাজলামো করে, আমার মেজাজ বিগড়ে দেয় এই শয়তানটা। তাসজিদের দিকে তাকিয়ে দাঁত কটমট করে কথাটি বলল এনা। তাসজিদ নিষ্পাপ মুখভঙ্গি বানিয়ে বসে আছে গো বেচারার মতো, যেন সে কিছুই করেনি। আশিয়ান হেঁটে এসে তাসজিদের পাশে বসে পড়ল। তাসজিদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কিরে, ওর সাথে লাগিস কেন খালি? তোর কি আর খেয়ে দে কোনো কাজ নেই? আমি কিছু করিনি ভাইয়া, সত্যি বলছি। ওই অ্যানাকোন্ডা কথা শুনো না তো, ও তো সবই আমার ব্যাপারে মিথ্যা কথা বলা। ভালো কথা তো জীবনের মুখ দিয়ে বেরোয় না, আজ তো একটা বলদ। এনা আবারও রাগে ফুঁসে উঠল। আশিয়ান না থাকলে এখন সত্যি সত্যি মেরে বসত। রাগটা কোনো মতে কন্ট্রোল করে অন্য পাশের একটি সোফায় বসল সে। আশিয়ানের আড়ালে তাসজিদকে হাত মুঠো করে খুশি দেখালো। বিনিময়ে গা জ্বালানো এক হাসি দিল তাসজিদ। আশিয়ান আবারও বলে ওঠে, তোদের দুজনকে যদি আর কোনোদিনও এভাবে মারামারি করতে দেখি, তাহলে সেদিন তোদেরকে আমি এমন ধুলাই দেব যে এরকম কথায় কথায় খোঁজাখুঁজি আর ঝগড়াঝাটি করা ভুলে যাবি। মাইন্ড ইট। আশিয়ানকে বাসার মধ্যে ছোট বড় সকল সদস্য ভয় পায়। ওর রাগ সম্পর্কে সকলে অবহিত। তাই তো আশিয়ানের দেওয়া হুমকি শুনে এবার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেল। শপিং ব্যাগগুলো নিজের কাছে টেনে নিয়ে আশিয়ান ওর পিচ্ছি ভাতিজি দুইটাকে আদুরে কণ্ঠে ডেকে বলল, আমার সোনা মামুনিরা, ছাত্রুর কাছে আসো তো একটু। আশিয়ানের কথা শুনে খুশি হয়ে এরাত আর পুতুল তাদের আব্বুর কোল থেকে নেমে আশিয়ানের কাছে চলে এলো। আশিয়ান দুজনকে কাছে টেনে নিয়ে পালাক্রমে তাদের দুগালে ও কপালে চুমু খেলো। আশিয়ান এবার তাদের জন্য আনা খেলনা আর চকোলেটগুলো তাদের দুজনের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, নাও হ্যাপি আমার সোনা মামুনিরা? এরা তার পুতুল খেলনা ও চকোলেট পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মাথা নাড়িয়ে বলল, শুধু থ্যাংক ইউ নয়, দিতে হবে। এরাত আর পুতুল আশিয়ানের দুই গালে দুইটা চুমু দিল। আশিয়ানও খুশি হয়ে তাদেরকে আবারও চুমু দিল। মিসেস ইয়াসমিন ছেলের হাসি খুশি মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসলেন। তিনি তো এটাই চান তার ছেলে সবকিছু ভুলে আবারও আগের মতো হয়ে যাক, আবার আগের মতো সবটা হয়ে যাক। মিসেস তারানা এবার একটা মিষ্টি হাতে নিয়ে গিয়ে আশিয়ানকে খাইয়ে দিলেন। আশিয়ান হঠাৎ মিষ্টি মুখ করে কিছু বুঝতে পারল না।
সে প্রশ্নবোধক দৃষ্টিতে মিসেস তারানার দিকে তাকিয়ে আছে। মিসেস তারানা সহাস্য বদনে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, কংগ্রাচুলেশনস আমার সোনা বাবুটা। আশিয়ান কিছু বুঝতে না পেরে হাবলার মতো জিজ্ঞাসা করলো, আপনি হঠাৎ কংগ্রেস জানালে যে, বুঝলাম না ঠিক। ভাই, আজ তোমার জন্য আমরা কনে দেখতে গিয়েছিলাম, সব কিছু ফিক্সড করে এসেছি। সামনের শুক্রবার তাসকিনের সাথে তোমার এঙ্গেজমেন্ট, এর জন্যই তোমাকে শুভকামনা জানাচ্ছি, বুঝলে? আশিয়ান খুব অবাক হলো কিয়ার কথা শুনে। তার এই মুহূর্তে ঠিক কেমন রিয়্যাক্ট করা উচিত তা সে বুঝতে পারছে না। গম্ভীর হয়ে একে একে সবার মুখের দিকে তাকাচ্ছে আশিয়ান। সবার মুখে খুশির আমেজ দেখে সে দমে গেল। যাকগে, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। এখন করলেই বা কি হবে? কিছুই না। যার জন্য এতদিন দেবদাস হয়ে থেকেছে তাকে তো আর পাবে না। তাহলে মিথ্যা সান্ত্বনা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন সব ছেলেরাই দেখে। আশিয়ানও বেবি অনেক ভালোবাসে, তাই বলে একটা মেয়ের জন্য সে এভাবে নিজের স্বপ্নগুলো ভেস্তে দিতে পারে না। যাকে সে বিয়ে করবে তাকেই আগে বাচ্চা নিতে বলবে। এমনও হতে পারে বাচ্চা হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর দিকেই সে আকর্ষিত হবে না, আর ওই ইলিয়ানার ভূতও চিরদিনের জন্য মাথা থেকে নামবে। সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আশিয়ান হাসি মুখেই বলে উঠল, ভালোই তো, একসাথে দুটো বিয়ে হবে তাহলে। তবে মেয়ে কি আমার মনের মতন হবে? আই মিন আমার টাইপ। আসলে জানোই তো, আমার কথার অবাধ্য টাইপ কোনো মেয়ে আমার পছন্দ নয়। আর ওভার স্মার্ট কোনো মেয়ের ছায়াও আমি সহ্য করতে পারি না, লাইক আয়েশা। সো আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। তারিন মনে মনে শয়তানি হাসি দিল আশিয়ানের কথা শুনে। আশিয়ানের বিয়ে ঠিক হওয়ার কথা অনেক আগেই আশিয়ানকে জানিয়ে দিয়েছে সে। এসব কথা শোনার পর ড্যাম শিওর কালকেই আয়েশা এখানে পাগলের মতো ছুটে আসছে। বিয়ে কি করে হয় তা দেখা যাবে না, মনে মনে নিজেকে বলছে তারিন। মিসেস ইয়াসমিন এবার ছেলের হাতে একটা স্বল্প নাস্তা ও কফির ট্রে হাতে ধরিয়ে দিয়ে আশ্বস্ত করে বললেন, ও নিয়ে তোর মোটেও চিন্তা করতে হবে না বাবা। তোর চাওয়া পাওয়ার থেকেও 1.5 গুণ বেশি যোগ্যতা সম্পন্ন মেয়েকে আমি তোর জন্য চুজ করেছি। মেয়েটা যেমন সংসারী টাইপের, তেমনি পর্দাসীন ও নামাজি রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কথা। ওর বাপ ভাই ওকে স্কুল ছাড়া অন্যত্র আর কোথাও যেতে দেয়নি। মেয়েটা বাইরের জগৎ সম্পর্কে মোটেও পরিচিত নয়। ঢাকা শহরে এমন মেয়ে আছে আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। মেয়েটা অনেক সরল সোজা টাইপের। তাসকিনের হবু বউ আলিয়ার সম্পূর্ণ বিপরীত, তবে দেখতে মাত্রাতিরিক্ত সুন্দরী। যদিও পর্দার আড়ালে ওর সৌন্দর্য লুকায়িত, আমি শিওর তোর অনেক পছন্দ হবে ওকে। পরশু সে আর আলিয়ার শপিং করতে আসবে, তখন ওকে দেখে নিস তুই নিজের চোখে। আর হ্যাঁ, ওই দিন অফিসে যেতে পারবি না, আগে থেকে বলে রাখলাম কিন্তু তোকে। মায়ের কথা মন দিয়ে শুনল আশিয়ান। যাক, কমপ্লিমেন্ট শুনে ভালোই মনে হচ্ছে। এরকম সরল সোজা টাইপ মেয়েই দরকার। তবে যতই সরল সোজা হোক না কেন, টাকার প্রতি নিশ্চিত লোভ না থেকেই চায় না। এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই বললেই চলে। এই মেয়েটাকে আপাত দৃষ্টিতে সরল সোজা মনে হলেও ভেতরে ভেতরে যে শয়তানি থাকবে না তা কি করে হয়? তবে যাকগে, এখন এসব চিন্তা করে লাভ নেই। ভালো হলেই ভালো, না হলে কিছু করার নেই। ওকে, তোমার কথাই রইল, যাবো না আমি ওই দিন অফিসে। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টের কার্ড শুধু তাসকিনেরটাই বানিয়েছো নাকি? না, আজকে তোমাদেরটাও অর্ডার দিয়ে ফেলেছি আমি। কালকে দিয়ে যাব সব কার্ড। পরশুর মধ্যে আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে যাবে আশা করছি। আর কার্ডের ডিজাইন আমার এনা মামুনি নিজে পছন্দ করেছে। আমার একমাত্র আদরের বোন চুজ করবে না তো কে করবে? 6 জন ভাইয়ের একটা মাত্র বোন বলে কথা। হ্যাঁ, আমার মেয়েটার চয়েস মাশাআল্লাহ। তারপরেও তুমি নিজে সবকিছু একবার চেক করে নিও। ইটস ওকে বাবা, আমার দেখতে হবে না, তোমরা যা ভালো বুঝো তাই করো। ভাইয়া, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, কালকে তোমার জন্য বেশ কিছু কাপড় চোপড় কিনে এনেছি। তুমি যে ব্র্যান্ডের কাপড় পরো সেই ব্র্যান্ডেরই। তুমি দেরি করে বাসায় এসেছিলে তো, তাই বলতে ভুলে গিয়েছিলাম, সরি। তোমার ওয়ার্ড্রবের মধ্যে ব্যাগগুলো রেখেছি আমি, একবার চেক করে দেখে নিও যে পছন্দ হয় কিনা তোমার।
তুই এনেছিস যখন, তার মানে আমার অবশ্যই পছন্দ হবে। এই নে, তোর জন্য তোর পছন্দের চকলেট কিনে এনেছি। এই বলে একটা বড় চকোলেটের বক্স এগিয়ে দিল আশিয়ান এনার দিকে। এনা খুশিতে টকবক করে বক্সটা হাতে নিয়ে নিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল। থ্যাংক ইউ ভাইয়া। তাসজিৎ এনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। একা একা খাস না, আমাকে কয়েকটা দিস, নয় তোর পেট ব্যথা করবে। এনা মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে বক্সটা ঝটপট সরিয়ে দিয়ে বলল। আসছে আমার নবাব, এত বড় ধমরা ছেলে কি না চকলেট খাবে? জাহান্নামে যা তুই। আগে আমার সাথে ঝগড়া করার সময় মনে ছিল না? এখন কোন মুখে চকলেট চাস? হ্যাঁ বেহায়া কোথাকার জানি, সর এখান থেকে। তাজিম নিজের কপালে চাপড় মেরে বলল। তোরা আর জীবনও শুধরাবি না। একটু আগে আশু ভাইয়া কি বললো, এখন আবার শুরু করছিস তোরা। এগেইন শেম অন ইউ গাইস। আবার যদি তুই আবাল মার্কা ডায়লগ সেম অন ইউজ গাইস বলছিস, তো তোর একদিন কি আমার যতদিন লাগে, একদম ইংলিশ কোর্স শিখে ছেড়ে দেবো। মুখে জানি কোনানকার। তাসজিদের কথা শুনে তাজিম ভেঙচি কাটল। আশিয়ান একে একে সবার জন্য কিনে আনা টুকটাক গিফটগুলো বিতরণ করলো। মিসেস ইয়াসমিন নতুন উপন্যাসের বইগুলো পেয়ে ভীষণ খুশি হলেন। তাহমিদ এবার আশিয়ানকে লক্ষ্য করে বলে উঠল। কি রে আশিয়ান, আম্মুর কাছ থেকে শুনলাম তুই নাকি বিয়েটা অনুষ্ঠান করে জমজমাট করতে চাস না, তাকে ঠিক? আশিয়ান গলা খাকারি দিয়ে বলে উঠল। আসলে আমি ঘরোয়াভাবে বিয়েটা সারতে চাইছিলাম আর কি। বেশি জাঁকজমকভাবে বিয়েতে ভেজাল বেশি, তাই। তাসজিদ আবারও দাঁত কেলিয়ে বলে উঠল। তা বলে তো শুনছি না ভাইয়া, তুমি টপ একজন বিজনেসম্যান হয়ে কি না চোরের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে চাও? তা তো মোটেও ঠিক না। তোমার বিয়ে খাওয়া বলে তো আমি, তাজিম, তাসকিন ভাইয়া, আসিফ ভাইয়া, তহির ভাইয়া এত বছর ধরে হাত ধুয়ে বসে আছি, তীর্থের কাকের মতো অপেক্ষা করে আসছি। সে তোমার বিয়েতে এত নিরামিষভাবে হয়ে যাবে তো আমি সাধারণ জনতা এত সহজে মেনে নিতে পারে না। তোমার বিয়ে তো আমাদের ইচ্ছে মতো হতেই হবে। তোরা ডাফারেরা তো আমার পিছনেই পড়ে আছিস। নর্মালভাবে বিয়ে করলে এত ঝাই ঝামেলার সম্ভাবনা থাকে না। শান্তিতে বিয়ে করা গেল, পরে একসময় মিডিয়াকে জানিয়ে দিলেই হবে, ব্যাস লেটা ঝুঁকে গেল। বেশি কথা বলিস তুই ভাই। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তো বিয়েটা যাতে সারা জীবন একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে, সেরকমভাবেই তো বিয়েটা করা উচিত, তাই না? তোর কোনো কথাই শোনার দরকার নেই আমাদের। বিয়েটা আমাদের ইচ্ছাতেই হবে। সো তুই মাঝখানে এসব ফাউ কথা আর কখনো ঢুকাবি না। তুই চুপ থাক। হ্যাঁ ভাইয়া, এই বিষয়টা অন্তত আমাদের মন মতো হ্যান্ডেল করতে দাও। তোমার কিছু বলার দরকার নেই। জানো, আমার আর তাসজিদের কত শখ যে তোমার বিয়েতে আমরা ইংলিশ গানের সাথে ডান্স করব। আমরা সব বাইরা সেম ডিজাইনের শেরওয়ানি পরব। কত শখ তোমার বিয়ে নিয়ে আমাদের। প্লিজ এভাবে আমাদের খুশিতে বাগড়া দিও না। ভাইয়া তুমি জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে বাধ্য। আমি ইতিমধ্যে সব প্ল্যানিং করে ফেলেছি, তাই তোমার এসব কথা আমরা কেউ শুনছি না। তুমি শুধু দেখে যাও, আর কিচ্ছু করতে হবে না। রাজি হয়ে যা বাবা, এমন করিস না। আমরা সবাই তোর বিয়ের অনুষ্ঠানের জন্য আগ্রহ নিয়ে বসে আছি, আমাদেরকে এভাবে আশাহত করিস না। এত রিকোয়েস্ট শুনে আশিয়ান আর মানা করতে পারল না। নিজের জন্য সবার খুশিকে নষ্ট করতে চায় না সে, তাই দীর্ঘশ্বাস ফেলে বিরস্ব বদনে বলল। ওকে, তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই করো, মানা করবো না। তবে আমাকে বেশি ঝামেলায় জড়াতে পারবে না, আগেই বলে রাখলাম। আর মিডিয়াকে কন্ট্রোল রাখার দায়িত্ব তোমাদের। আমি এই সব প্যাচালের মধ্যে নাই কিন্তু। ও তুই চিন্তা করিস না, বাদ বাকি সব আমাদের দায়িত্ব। তোর বড় ভাইরা আছে ওসব কাজের জন্য, তুই খালি আমাদের তালে তাল মেলাবি, ব্যাস। আর কিছুই করতে হবে না তোর। আব্বা, আমি তো বানের জলে বেশি এসেছি মনে হয়। সেলিব্রিটিদেরকে দেখছি আলাদা কদর করা হয়, তোমাদের তুষামুদিতে মনে হচ্ছে খালি আশুরির বিয়ে হচ্ছে, আর আমি এমনি দর্শক মাত্র। তো এটা তো শুধু আশিয়ানের ক্ষেত্রে বলা হয়নি রে গাধা, এর মধ্যে তুইও তো সামিল আছিস। তাহলে তো জেলাসি কিসের জন্য শুনি? আমার ভাইয়াটা মেয়েদের মতো হিংসুটে হয়ে যাচ্ছে, দেখাই যায়। কি ভাইয়া, এ তো জলে খেরে। তোমাদের দুজনের কথাই তো বলা হচ্ছে, তাহলে হ্যাঁ। তাসকিনের গাল ফোলানো দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে।
এভাবেই হাসি ঠাট্টার মধ্য দিয়ে ঘন্টা দুয়ে কেটে গেল। রাত প্রায় 11টার দিকে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। আশিয়ান রুমে এসে বারান্দায় রাখা সোফায় বসে কিছুক্ষণ স্মোকিং করলো। তারপর মনের কষ্ট কিছুটা হালকা করে বারান্দার ও রুমের ডোর লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরও কিছুক্ষণ ফোন টিপে তারপর ঘুমিয়ে গেল সে। কালকে থেকে অনেক কাজ আছে। যত সময় যাচ্ছে এঙ্গেজমেন্টের দিন প্রায় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এক একজনের ওপর এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তামজিদ, তাহমিদ আর তাজিমের ওপর আত্মীয় স্বজনদেরকে এঙ্গেজমেন্টের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়েছে। কালকে থেকে শুরু করবে ওরা। কাকে কাকে কার্ড দিতে হবে তার লিস্ট আগেই করা হয়ে গেছে। তামজিদ যাবে ওই কনভেনশন হলে যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। সে গিয়ে সবকিছু ডেকোরেটিংয়ের সিস্টেম ও স্টাইল দেখিয়ে দিয়ে আসবে। তারিন, এনা ও কেয়াকে কনের বাড়িতে এঙ্গেজমেন্টের তথ্যের জিনিসপত্র সব কেনা ও সাজিয়ে প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। মিস্টার মোর্শেদ ও মিস্টার আনিসুল ইনভাইটেড সকল গেস্টদের খাবার দাবারের ব্যাপারটা নিজেদের দায়িত্বে নিয়েছেন। কোন মুরগি কিনতে হবে, কত কেজি গরুর মাংস, সোনালিকা মুরগি, রুই মাছ, বোয়াল মাছ, গলদা চিংড়ি মাছ, আরও যা যা লাগবে তার লিস্ট করায় ব্যস্ত ওনারা। শহরের সবচেয়ে বেস্ট শেফদেরকে হায়ার করা হয়েছে রান্নার জন্য। বাংলাদেশের সফল বিজনেসম্যান আশিয়ান তাইব চৌধুরী ও তার ভাই এহতেশাম তাসকিন চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। ধুমধাম করে সব না করলে কি হয়? তাই তো এত এত ব্যস্ততা সবার মধ্যে বিরাজ করছে। এদিকে উদিতা নিজ রুমে বিছানায় বসে আছে। বসে বসে চিন্তা করছে যে আজ কি থেকে কি হয়ে গেল। এত জলদি বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে হবে তা কখনো ভাবেইনি সে। তাও তার থেকে গুনে গুনে 10 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করতে হবে। আলিয়ার সাথে তাসকিনের বয়সটা মানায়। তাসকিন আলিয়ার থেকে মাত্র 2-3 বছরের বড়। আর ওই লোকটা মানে আশিয়ান, সে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ। সঠিক সময়ে বিয়ে করলে এক বাচ্চার বাপ হয়ে যেত সে। উদিতার মাথায় এসব আবোল তাবোল চিন্তা ভাবনা চরকার মতো ঘুরপাক খাচ্ছে। ও যখন এসব চিন্তা করতে ব্যস্ত তখন আলিয়া তার রুমে এসে ঢুকলো। তার এক হাতে একটি মিনি কোকের বোতল, আর এক হাতে বড় একটা স্মার্টফোন। প্রচুর ভাবের সহিত কোকের বোতল দুলিয়ে দুলিয়ে এগিয়ে এসে বেয়াদবের মতো উদিতার সামনের টেবিলটাতে বসলো সে। উদিতা এক পলক তাকালো আলিয়ার দিকে। ওর মুখে কিসের জানি ফেসপ্যাক লাগানো, ভূতের মতো লাগছে দেখতে ওকে। আলিয়া উদিতাকে উদ্দেশ্য করে বলল, কিরে, এরকম হাদার মতো বসে আছিস কেন? তোর তো এখন খুশিতে নাচার কথা। বাংলাদেশের ফেমাস বিজনেসম্যান অ্যান্ড হাজার মেয়ের ক্রাশের তোর সাথে বিয়ে ঠিক হয়েছে। বুঝতেই পারছিস তুই, তোর তো কপাল খুলে গেল রে। অবশ্য বাইরে থেকে গোবের ছেড়ে মুখ বানিয়ে রাখলেও ভেতরে ভেতরে তুই আনন্দে ফেটে পড়ছিস, তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। উদিতা কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আলিয়ার দিকে। এসে গেছে পিঞ্চ মারার জন্য। ওর মতো বলদের আর কোনো কাজ নেই খেয়ে দে। হাত ধুয়ে উদিতার পিছনে পড়ে থাকে সব সময়। বেয়াদবের মতো কথাবার্তা। বয়সে তো সে উদিতার থেকে অনেক বড়, তারপরও কথায় কথায় উদিতাকে খোঁচা মারতে ছাড়ে না। সব কিছুতে মাতব্বারি না করলে মনে হয় ওর পেটের ভাত হজম হয় না। উদিতা কাট কাট গলায় জবাব দিল, ভালো করেই জানো তুমি যে আমি কেমন টাইপের মেয়ে। জেনে শুনেও যদি এমন কথা বলো তাহলে আমার আর তোমাকে কিছু বলার নেই। আমার ভাগ্য আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছেন তার সাথেই আমার বিয়ে হবে। এখন কাকের মতো কাকা করলেও আমার ভাগ্য পাল্টে যাবে না নিশ্চয়ই। উদিতার বলা কথা শুনে আলিয়ার মুখ কালো হয়ে গেল। বিব্রত কণ্ঠে ভ্রু কুঁচকে বলল, ওয়েট, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি? বিয়ে ঠিক হতে না হতেই দেখছি মুখ দিয়ে বুলি ফোটা শুরু হয়ে গেছে। কি যে বলো না তুমি আপু, তোমাকে কাকের সাথে তুলনা করব কেন? কাকের সাথে তো তুলনা করছি তাদেরকে যারা আমার ভালো সহ্য করতে পারে না, আমার ভাগ্যকে হিংসা করে। তাহলে তুমিও তাদের দলের অন্তর্ভুক্ত নাকি আপু? আলিয়া একথা শুনে আমতা আমতা করে বলল, না না না, তো আমি কেন তোকে হিংসে করব? তে যাব, আমারও ওই পরিবারের সে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তোকে কেন শুধু শুধু হিংসে করতে যাব শুনি? হ্যাঁ তাই তো, তুমি কেন হিংসা করতে যাবে? তুমি তো আমারই ফুপির মেয়ে হও, আমার বড় বোন। তবে সম্পর্কে আমি তোমার বড় যা হব, বুঝলে আপু? তোমার হবু ভাসুরের বউ হব। আলিয়া ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তো
এখন কি তোকে সালাম দিয়ে জি আপনি করে কথা বলতে হবে? আরে না, এসব কেন করতে যাবে তুমি? তবে ভাসুরকে যেভাবে রেসপেক্ট করবে তার বউকেও তো সেভাবেই ট্রিট করতে হবে, তাই না? না হলে মানুষ তোমাকে বেয়াদব মেয়ে মনে করবে। ইয়ার্কি মারছিস আমার সাথে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি উদিতা। খুব টানা গজিয়েছে তোর, তাই না? বড়লোক ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখে এখনই আকাশে ওড়া শুরু করে দিয়েছিস। ফিউচারে না জানি কি করবি। বরের টাকা দেখে এত লাফাচ্ছিস? লাফালাফি করার কিছুই নেই। দেখে নিস ওই ছেলে তোকে কখনোই ভালোবাসবে না। উদিতা ওর কথা শুনে একদম ঠান্ডা গলায় মুখের উপর জবাব দিল। অভিশাপ দিচ্ছ? দিলেও কি না দিলেও কি, আই ডোন্ট কেয়ার দ্যাট। আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। তোমার এসব বলাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আদৌ স্বামীর ভালোবাসা পাবো কি পাবো না তাও একবার আমার আল্লাহ বলতে পারেন, তুমি নাও। মনে রেখো, অন্যকে হিংসে করে নিজে কখনো ভালো থাকা যায় না। সবচাইতে বেশি ভালো হয় তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমারটা। আমাকে নিয়ে তোমার এত মাথা না ঘামালেও চলবে। আশা করি বুঝতে পারছো। আর যাও গিয়ে আরো বেশি করে রূপচর্চা করো, না হলে বিয়ের সাজে আমাকে ডাউন মারবে কি করে শুনি। উদিতার ঠান্ডা গলার জবাব শুনে আলিয়ার রাগের সারা গা জ্বলে গেল। রাগের সাপের মতো ফনা তোলে তোকে আমি দেখে নেব টাইপ লুক নিয়ে উদিতার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে হনহন শব্দ করে বেরিয়ে গেল। আলিয়া রুম থেকে বেরোনোর সাথে সাথে শাহরিয়ার এসে রুমে ঢুকলো। আলিয়ার যাওয়ার পানে অবাক হয়ে তাকালো সে। বুঝতে পারল না এত রেগে গেল কেন আলিয়া। উদিতা ভাইকে দেখে ঠিকঠাক হয়ে বসলো। আগে থেকেই বড়সড় ওড়না দিয়ে গা মাথা সব ঢাকা ছিল। শাহরিয়ার এসে বোনের পাশে বসলো। উদিতা নরম আর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? আলিয়া এত রেগে গেল কেন? কি জানি, আমার এত খেয়ে দেয়ে কাজ নেই যে ওর রাগের কারণ খুঁজতে যাব। বাদ দাও তো ওর কথা। শাহরিয়ার আর কোনো জোর করল না উদিতাকে এই ব্যাপারে, কারণ কিছুটা হলেও আলিয়ার রাগের কারণ সে আন্দাজ করতে পারছে। আলিয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলে শাহরিয়ার বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, এই কটা দিন তোকে অনেক মিস করছিলাম বোন। বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তোকে ছাড়া। আমিও তোমাদেরকে প্রচুর মিস করেছি ভাইয়া। ফুপিকে বলেছিলাম বাসায় যাওয়ার কথা, উনি এক প্রকার জোর করে আটকে রেখেছিলেন আমাকে, না হলে কবেই চলে যেতাম। ভাবি কই? তানিয়া ভাবির সাথে রান্নাঘরে রান্না করছে। আর আমার পিচ্ছি ভাতিজাটা কই? সারা দিন ধরে তার দেখা নেই। একবার এসে দুই গালে চুমু দিয়ে চলে গেছে, আর আসেনি। এই তো মুরাদ ভাইয়ের ছেলে মেয়ে তান্না তাহির সাথে খেলায় মত্ত হয়ে আছে। এতদিন পর খেলার সাথে পেয়েছে তো তাই। ও। শাহরিয়ার উদিতার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলে উঠল, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ভাবা যায়? এখনও মনে আছে এই তো সেদিনের পিচ্চি বোনটাকে কোলে নিয়ে দোকানে যেতাম চকলেট চিপস কিনে দিতে। আমার গলা জড়িয়ে ধরে কত শত বায়না ধরতো আমার বোনটা। উষার বিয়ের কথা শুনে এত কষ্ট হয়নি আমার, তোর বিয়ের কথা শুনে অনুভব করতে পারছে। ভাইয়ের বলা কথা শুনে উদিতাও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কষ্ট তো আমারও অনেক বেশি হচ্ছে ভাইয়া। তোমাদেরকে ছাড়া আমি কি করে অন্য একটা অচেনা জায়গায় গিয়ে থাকবো? এখানে ফুপির বাসায় আসার পর থেকেই চিন্তা করছি কখন বাসায় যাব, কখন তোমাদেরকে দেখব। এতদিন ছটফট করে করে দিন কেটেছে আমার, আর এখন এমন একটা জায়গায় যেতে হবে যেখানে চাইলেই তোমাদেরকে দেখতে পারবো না, ইচ্ছে করলেই তোমাদের কাছে ছুটে আসতে পারবো না। এখন বিয়ে না করলে কি হতো না ভাইয়া? তোমাদের ছাড়া কি করে থাকবো আমি? শাহরিয়ার প্রতি উত্তরে কিছু বলতে পারল না। তারও গলা ধরে এসেছে। কিছু না বলে চোখ মুছে লম্বা করে একটা দম নিল সে। বুঝতে দিল না উদিতাকে যে তার চোখে পানি চলে এসেছে বোনের কথা শুনে। হাসি মুখে বোনের কপালে একটা চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না বোন, মেয়েদের জন্য বিয়েটা একটা অনিবার্য পরিণতি। তুই তো কত শত ইসলামিক বই পড়িস, নিশ্চয়ই জানিস মেয়েদের জন্য বিয়েটা কত জরুরি। শরিয়াত অনুযায়ী তোর এই বয়সটা বিয়ের জন্য পুরোপুরি পারফেক্ট। আমি ভাই হয়ে নিশ্চয়ই আমার আদরের বোনকে এরকম যাত্রার হাতে তুলে দিতে পারি না। এর বিষয়ে সব কিছু জেনে, ওদের পরিবারের ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। আমরা সময় মতো তোর ভালো চাই বোনো। ভাইয়ের ওপর এতটুকু ভরসা তো রাখতেই পারিস, কথা দিলাম ঠকবি না। আর রইল আমাদের কথা, তোর বিয়ের পর আমরা কয়েকদিন পর তোকে দেখতে যাব, আর আসিয়ানকেও বলে দিব তোকে আমাদের বাসায় নিয়ে আসতে।
দেখবি তখন আর একটু মন খারাপ লাগবে না, অভ্যাস হয়ে যাবে তখন। উদিতা ভাইয়ের ভরসামূলক কথা শুনে শান্ত হয়ে গেল। আর যাই হোক, তার ভাই কখনো মিথ্যা বলতে পারে না, তা সে খুব ভালো করেই জানে। মুচকি হেসে বল, আচ্ছা ভাইয়া, তোমার কথাই মানলাম। শাহরিয়ার প্রশান্তির হাসি হাসল। অ্যাটলিস্ট বোনের মুখে তো হাসি ফোটাতে পারল। বোনের মাথায় হাত বুলিয়ে বলল, মনে রাখিস, আল্লাহ তার বান্দার জন্য যা করেন সবসময় তা ভালোর জন্য কিছু করেন। ভাইয়া, মনে থাকবে। এই তো আমার সোনা বোনটা। এই বলে শাহরিয়ার বসা থেকে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। উদিতা তার ভাইয়ের চাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ রাতটা মিস্টার আনিসুলের পরিবারের সবাই মিসেস লিমার বাসায় থেকে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের বড়রা মিলে ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের দরকারি কথোপকথনে মেতে উঠেছেন। পরিবারে দুটো মেয়ের বিয়ে বলে কথা, আলোচনা ছাড়া এমনি এমনি তো আর সব হয়ে যায় না। মিস্টার গোলজার মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন যে, বলছি কি আনিস, উদিতার এঙ্গেজমেন্টটা আমাদের বাসা থেকে হোক, কি বলো? এঙ্গেজমেন্ট শেষে বিয়ের আগে না হয় তোমাদের বাসায় চলে যেও, আর না হয় বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানেই থেকে যাও তোমরা সবাই। আমাদের বাসাটা পুরোনো আমলের হলে কি হবে, নেহাত কম বড় নয়, অনেকগুলো রুম খালি পড়ে আছে, আত্মীয় স্বজনরা আসলেও কোনো অসুবিধা হবে না আশা করছি। মিসেস লিমাদের বাসাটা বেশ পুরনো আমলের। ওনার শ্বশুরের নিজ হাতে তৈরি বাসা এটা। মিস্টার গোলজারের কথায় সায় দিয়ে মিসেস লিমাও বললেন, হ্যাঁ রে আনিস, এঙ্গেজমেন্ট অবধি না হয় এখানেই থাক সবাইকে নিয়ে, তারপর না হয় নিজের বাসায় ফিরে যাবি। এখান থেকে শাওরিয়ার অফিসও কাছে আর তোর ভার্সিটিও কাছে আছে, কোনো অসুবিধা হবে না। ওনাদের কথা শুনে মিস্টার আনিসুল আমতা আমতা করে বললেন, কিন্তু এরকম থেকে গেলে তো হয় না। দুলা ভাইয়ের আত্মীয় স্বজনের মতো আমারও অনেক আত্মীয় স্বজন আছে। উদিতার বিয়ের কথা শুনলে ওরাও খুব দ্রুত চলে আসবে এখানে। বড় ভাইয়া আর ওনার পরিবারের সবাইও আসবে, উদিতার নানু বাড়ির লোকেরাও আসবে। এতজনের জায়গা কি আর হবে বলো? ওসব তোমাকে চিন্তা করতে হবে না মামা, রুম ভাগ বাটোয়ারা করেও থাকা যাবে। বিয়েবাড়িতে থাকার জায়গার একটু শর্ট ঠিকই, তবে মানিয়ে নিতে পারলে জায়গা হয়ে যায়। ছেলেদের জন্য আলাদা 1 বা 2 রুম বরাদ্দ থাকবে, আর মেয়েদের জন্য 1 বা 2 রুম, আর বাকি রুমগুলো ভাগ বাটোয়ারা করে বড়রা থাকবে। কোনো অসুবিধা হবে না আশা করি। তুমি এখানে থাকলে ভালো হবে মামা, কারণ এক হাতে তুমি এত কিছু সামলাতে পারবে না। এর মাঝে তোমার ভার্সিটি যেতে হবে, এঙ্গেজমেন্ট ও বিয়ের আগে মিস দিলে সময় মতো ছুটি পাবা না। আর শাহরিয়ারও সেম কন্ডিশন। আমার আর বাবার ওইসবের বালাই নেই, নিজের ব্যবসা আছে। আমরা ব্যবসার কাজে না গেলেও আমাদের লোকেরা তা দেখে নেবে। এজন্য বলছিলাম আর কি, থেকে যাও এখানে। আব্বু, ভাইয়া তো ঠিকই বলেছে। এখন আমরা বাসায় চলে গেলে একা হাতে এত কিছু মোটেও সামলাতে পারবো না। আমরা কাজে চলে গেলে বাসায় ছেলে মানুষ একজনও থাকবে না। এখন একসাথে থাকাটা আমাদের জন্য এক প্রকারে জরুরি বলা যায়। কালকে অফিস থেকে আসার সময় বাসায় উঠে না হয় জরুরি কাপড় চোপড় একটু টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবো, কি বলো? মিস্টার আনিসুল সবার কথা শুনে বেশ কিছু সময় গম্ভীর হয়ে চিন্তা ভাবনা করলেন। তারপর কিছু একটা ভেবে রাজি হয়ে গেলেন তিনি। বেশ, তাহলে তাই হোক। শাহরিয়ার, কালকে তুমি ওসামাকে আর তোমার মাকে সাথে নিয়ে ও বাসায় যাবে। তারপর প্রয়োজনীয় যা যা লাগবে তা সব নিয়ে আসবে। আর আসার সময় বাজার টাজার করে এনো, আর চালের বস্তা একটা কিনে নিয়ে এসো সাথে। বুঝতেই পারছো, অনেক মেহমান আসবে, তাদেরকে তো খাওয়াতে হবে। তোর এইসব চিন্তা করতে হবে না রে পাগল, আমরা আছি তো, সব সামলে নেব। না না, তারপরেও এইভাবে তোমাদের উপর বোঝা হয়ে লাভ নেই। আমার উদিতার মতো আলেয়ারও তো বিয়ে, আলাদা একটা খরচ আছে না? আমাদের দু পরিবার মিলেই তো সেসব বহন করতে হবে। তাহলে আমাদের সমঝোতায় একটা ব্যালেন্স আসবে, সুন্দরভাবে সব সম্পূর্ণ হবে। তা না হয় ঠিক আছে, তবে আজকের মধ্যে আমাদের নিকট আত্মীয়দের ফোন করে দাওয়াত দিয়ে দিলে ভালো হয়। আর আমি আমার ভাই বোন সবাইকে গিয়ে দাওয়াত দিয়ে আসছি গতকালকে। তারা কালকে দুপুরের মধ্যেই চলে আসবে। এখন বাকিদেরকে ইনভাইট করে ফেললে ভালো হবে, একটা চাপ থেকে মুক্তি পাবে অবশ্যই।
তোমার ওসব ভাবতে হবে না। বাকি আত্মীয় স্বজন আমি ফোন করে জানিয়ে দিচ্ছি আগেই। এখন অনিতার বাবার বাড়ির লোকজনদেরকে দাওয়াত দিলেই হয়ে যাবে। এই দায়িত্ব আনিসের উপর ছেড়ে দাও। আনিস, তুই তাদেরকে বলে দিস। তা বলবো নে, সমস্যা না। ওনারা ফোন দিয়ে জানিয়েছেন যে এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতে পরশুদিন দুপুর 1টার পরে উদিতা আর আলিয়াকে নিয়ে আসিয়ান এবং তাসকিন আসবে এখানে। আমাদের পরিবার থেকে কেউ কেনাকাটা করতে চাইলেও তাদের সাথে জয়েন হতে পারবে। তো তাদের পরিবার থেকে শুধু তারা ভাই বোনেরা আসিয়ান ভাবিরা যাবে শপিংয়ে। বয়স্করা মেবি কালকে যাবে। ভালোই তো, তোমরাও যাও, কালকে গিয়ে যাবতীয় শপিং টপিং করে এসো। সিরিয়াল বাই সিরিয়াল শপিং সেরে ফেললে তাহলে আর বেশি ঝামেলা সৃষ্টি হবে না। ওরা পরশুদিন গিয়ে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবে। ঠিক বলেছ দুলা ভাই, তাই করতে হবে। কালকে তাহলে আপু, তানিয়া, ওসামা, আনিতা, পিচ্চি বাচ্চাদেরও আত্মীয় স্বজন যারা আসবে তাদের নিয়ে ওনাদের সাথে শপিংয়ে চলে যাও। গিয়ে এঙ্গেজমেন্ট ও মেহেদি, গায়ে হলুদ, বিয়ে ও রিসেপশন পার্টিতে যা পড়বে তা কিনে নিয়ে আসো। কালকে মুরাদও কাজে যাবে না, আর শাহরিয়ারেরও হাফ ডিউটি আছে। চাইলে আমিও যেতে পারবো তোমাদের সঙ্গে। আর্তের ভার ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে দুলাভাইও যেতে পারবেন তোমাদের সাথে। তা যা বলেছ আব্বু, তাহলে এই কথাই রইল। আমি ওনাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, তাই কর তুই। তাদেরকে ফোন করে জানিয়ে দে যে আমরা কাল তাদের সাথে যাচ্ছি। ওকে। শাহরিয়ার বাইরে চলে গেল তাদেরকে ফোন করে বিষয়টা জানাতে। ড্রয়িং রুমে আলোচনা চলছে সমান তালে। মেয়েরা তারা আলোচনা করছে কে কী কিনবে তা নিয়ে। কিছুক্ষণ পর শাহরিয়ার এসে জানালো ওরা কালকে এখানে আসবে গাড়ি নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে। তাদেরকে নিয়ে অতঃপর শপিং করতে বসুন্ধরা সিটিতে যাবে সবাই। এসব আলোচনা শেষ করে রাত 11:30টায় যে যার রুমে চলে গেল ঘুমাতে। আজ উদিতার সাথে উদিতার আম্মু মিসেস আনিতা ঘুমাবেন। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে ওনার ছোটবেলার গল্প বলছেন। উদিতাও পরম আবেশে মাকে জড়িয়ে ধরে মন দিয়ে শুনছে মায়ের কথা। একটা সময় গল্প শুনতে শুনতে উদিতা ঘুমিয়ে গেল। মিসেস আনিতা মেয়ে ঘুমিয়ে গেছে দেখে মুচকি হেসে মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে নিজেও চোখ বন্ধ করলেন। একসময় তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই মিস্টার মোর্শেদের বন্ধুর মেয়ে আশা চৌধুরী হাউসে ছুটে এলো। চৌধুরী পরিবারের সবাই তখন ব্রেকফাস্ট করতে বসেছিল। আশার হঠাৎ আগমন যেন কাম্য ছিল না কারোরই। তাসজিদ ভয়ে ঢোক গিলল। না জানি কোন ড্রামা সৃষ্টি করবে এই ন্যাকার ষষ্ঠী মেয়েটা। মিসেস ইয়াসমিন আসিয়ানের জন্য ভয় পেলেন। আশা উল্টো পাল্টা কিছু করলে আজ নির্ঘাত আসিয়ানের হাতে থাপ্পড় খাবে। ওদিকে তারিন আশার আগমনে মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। এবার সে নিশ্চিত হলো এই বিয়েটা আর হবে না। আয়েশা নিশ্চয়ই আসিয়ানের বিয়েটা ভেস্তে দেবে। যে মেয়ে আসিয়ানের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বেহায়ার মতো পিছু পিছু ঘুরেছে, সেই মেয়ে এত সহজে আসিয়ানকে এখন অন্য মেয়ের হাতে তুলে দেবে তা ভাবাটাই বোকামি। আশা এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলো। ন্যাকা কান্না করে মিস্টার মোর্শেদের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এসব কি শুনছি আমি? আমাকে না জানিয়ে তোমরা আসিয়ানের বিয়ে ঠিক করে ফেলেছো। এটা কি করে করতে পারলে তোমরা? তোমরা সবাই তো খুব ভালো করে জানো আমি আসিয়ানের জন্য ঠিক কতটা পাগল। তারপরে তোমরা এসব কি করে করলে? মিস্টার মোর্শেদ আমতা আমতা করে আদুরে কণ্ঠে বললেন, দেখো মা, তুমি এসেছো, আসো আমাদের সাথে বসো, ব্রেকফাস্ট করো, পরে আমি তোমাকে বুঝিয়ে বলছি সব। আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি আঙ্কেল, আর আমাকে কিচ্ছুটি বোঝাতে হবে না। আমি সব বুঝতে পারছি। আমার পাপা তোমাকে বলেছিল না যে আসিয়ানের বউ একমাত্র আমি হব? তারপরও তোমরা কোথাকার কোন মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছো? মিসেস ইয়াসমিন এবার কঠিন স্বরে বলে উঠলেন, সকাল সকাল এসব কি ধরনের সিনক্রেট করছো তুমি আশা? তুমি খুব ভালো করেই জানো যে আসিয়ান তোমাকে পছন্দ করে না। তারপরও এসব করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? আমি সিনক্রেট করছি? আমি? একথা তুমি বলতে পারলে আন্টি? আমি কিসের সিনক্রেট করছি? আমি বেঁচে থাকতে আসিয়ানের সাথে অন্য কারো বিয়ে হবে না, আমি হতে দিব না। দেখো আশা, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো। আশা কিছু বলতে নিবে ঠিক তখনই সিঁড়ি বেয়ে শান্ত ভঙ্গিতে আসিয়ান নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের?
তাজিম আর তাসজিদের ভয়ে ঘাম ছুটে গেছে। কি দরকার ছিল এখন আশিয়ানের আসার? আর মেয়েটাও কি সাহস বাপরে, বাঘের গুহায় এসে নাচানাচি করছে। আশিয়ান যদি একবার খেপে যায় তাহলে আজ আসার খবর আছে। আশিয়ানকে নামতে দেখে আশার নিজেরই গলা শুকিয়ে গেছে। এতক্ষণ তো ঠিকই বাহাদুরি দেখিয়েছে, এখন কি হবে সে নিজেও বলতে পারবে না। তারপরও মনে সাহস জুগিয়ে আশা ছুটে গিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরল। আশাকে দেখতে পেয়ে এমনিতেই আশিয়ানের চেহারা বিরক্তিতে কুঁচকে গিয়েছিল, আর এখন সবার সামনে এভাবে জড়িয়ে ধরাই তো তার বিরক্তি একদম সীমা ছাড়িয়ে গেছে। এক ঝটকাই আশাকে নিজের থেকে আলাদা করে ফেলল সে। গর্জে উঠে বলল, মানা করিনি আমি আমাকে এইভাবে এসে জড়িয়ে ধরতে। আই হেট দিস টাইপ অফ চিপ গাই। আর কতবার বলতে হবে তোমায় আমার থেকে দূরে থাকো? কিপ ডিস্টেন্স ফ্রম মি ইউ ইডিয়েট। আশা ন্যাকা কণ্ঠে বলে উঠল, তুমি এভাবে আমায় বলতে পারো না আশিয়ান, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না আশিয়ান, আমার সাথে এমন করো না প্লিজ। রিয়েলি? আমাকে ছাড়া তুমি বাঁচবে না? বাহ, নাইস জোক অফ দ্য ইয়ার। ছ্যাঁচড়া দেখেছি, কিন্তু তোমার মতো চূড়ান্ত লেভেলের ছ্যাঁচড়া জীবনেও দেখিনি। একমাত্র ফিরোজ আঙ্কেলের মেয়ে দেখে তোমাকে ছাড় দিচ্ছি, নয়তো আমি তোমার এমন হাল করতাম যে আমার নামটা পর্যন্ত উচ্চারণ করার সাহস পেতে না তুমি। আশা এবার রেগে গিয়ে বলল, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করলেই আমি সুসাইড করব বলে রাখলাম। আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বউ করার কথা স্বপ্নেও ভেবো না আশিয়ান, তুমি একমাত্র আমার, আর কারো নও, কথাটা মনে রেখো। আশিয়ান আশার কথা শুনে বিদ্রূপের হাসি দিয়ে বলল, তাই নাকি? আমাকে না পেলে সুইসাইড করবে তুমি? ঠিক আছে, তাহলে এক্ষুনি আমার সামনে সুইসাইড করে দেখাও, তাহলেই আমি বুঝতে পারবো তুমি আমাকে ভালোবাসো। আমি এত ইজিলি তো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি না, এতে আমার অ্যাটিটিউড নষ্ট হয়ে যাবে। আর সুইসাইড করে তুমি সবার সামনে তোমার ভালোবাসার প্রমাণ দাও এই মুহূর্তে। আশা এবার ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সাহস দেখিয়ে তো বলে ফেলেছে এই কথা, এখন প্রমাণ করবে কি করে সেটাই ভাবছে সে। আর আশিয়ান যে নাছোড় বান্দা টাইপের ছেলে, আজকে সত্যি সত্যিই মনে হয় জোর করে সুইসাইড করিয়েই ছাড়বে। আশা ভয়ে ঘামতে লাগলো এবার। সামান্য আঙ্গুলে একটা কিছুর গুঁতো লাগলেই চিৎকার চেঁচামেচি করে সে সারা বাড়ি মাথায় তুলে ফেলে সে। সেখানে কিনা ও সুইসাইড করবে? বড্ড অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা। হাত পুড়ে যাওয়ার ভয়ে ভুলেও যে মেয়ে রান্নাঘর মারাই না, সেখানে এই মেয়ে নিজে নিজে হাতের রগগুলো কেটে ফেলবে, এটা কি মগের মূল্যক নাকি? আশা তোতলাতে তোতলাতে বলতে লাগলো, এসব তুমি কি বলছো আশিয়ান? আমি নিজের হাতের রগ কিভাবে কাটবো? কেন, যেভাবে সুইসাইড করবে বলেছো ঠিক সেভাবেই। এনা এনা জবাব দিল, হ্যাঁ ভাইয়া বলো। যা তো ধারালো দেখে একটা চাকু নিয়ে আয়, একদম বেশি ধারালো হবে এমন দেখে নিয়ে আনবি, যাতে এক পচেই হাতের রগ আলাদা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আনছি। এই বলে এনা রান্নাঘরে চলে গেল ধারালো চাকু আনতে। এবার আশা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আশিয়ান প্লিজ এমন কিছু করো না, আমি সত্যি তোমায় ভালোবাসি, এর জন্য নিজের জীবন দিয়ে কি হবে? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? আশিয়ান ঘাড় তেরামি করে উত্তর দিল, না হয় না, আমি প্রমাণ চাই। প্রমাণ ছাড়া আমি মোটেও তোমার কথা বিশ্বাস করতে রাজি না। আর প্রমাণটা এক্ষুনি দিবে তুমি, নইলে আজ এই বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। সো ডিসিশন ইজ ইয়োর্স। হয় হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দাও, আর নয়তো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো, এবং আমার সামনেও আর কখনো আসবে না। এমন সময় এনা চাকু হাতে ফিরে এলো। আশিয়ানের কাছে এগিয়ে এসে চাকুটা তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় চলে গেল।
বাকিরা নীরবে কমেডি দেখছে। তাসজিদ, তাসকিন আর তাজিমের তো আশার ভয়ার্থ চেহারা দেখে পেট ফেটে হাসি আসছে, কিন্তু আশিয়ানের জন্য হাসতে পারছে না তারা। এদিকে চাকু দেখে আশার তো ভয়ে সেন্সলেস হওয়ার উপক্রম। নিজের জালে যে নিজেই এভাবে ফেঁসে যাবে তা কখনো ভাবতেই পারেনি বেচারিটা। আশার এই অবস্থা দেখে তারিনও ভয়ে ঘেমে যাচ্ছে। আশা যে কী পরিমাণ ভীতু তা এই পরিবারের সবাই জানে। ও যে জীবনেও হাতের রক কেটে ভালোবাসার প্রমাণ দেবে না তা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। তাই তো নীরবে উৎসুক হয়ে সবাই নাটক দেখে যাচ্ছে। হাতটা কি তুমি কাটবে নাকি আমি কেটে দিব, কোনটা? আশা জবাব না দিয়ে আশিয়ানের কাছ থেকে 2 পা পিছিয়ে গেল। ভয়ে ঘন ঘন ঢোক গিলছে সে। চোখ দুটো যেন তার ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছে। আশা পিছিয়ে যাওয়ায় আশিয়ান তার দিকে 1 পা এগুলো, চাকু উঁচিয়ে ধরে খুন করার ভঙ্গিতে। আশার তো ভয়ে কলেজের পানি শুকিয়ে গেছে পুরোপুরি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও আশিয়ান। আমি আর জীবনেও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ওমা, এখনো তো কিছুই করলাম না, তাহলে এত জলদি পাল্টি খেলে কিভাবে? এটা তো ঠিক নয়। ভালোবাসার প্রমাণ তো দিয়ে যাওয়া। আশা, তুমি না আমাকে ভালোবাসো? আশা আবারও পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আর কোনোদিনও তোমায় ভালোবাসি বলবো না। এবারের মধ্যে ছেড়ে দাও। তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করো, আমার কোনো অসুবিধে নেই। কাছে এসো না প্লিজ। ওইটা দূরে নিয়ে যাও প্লিজ, আমার ভয় লাগছে। তুমি সুইসাইড করবে বলেছো, তার মানে আজ তুমি সুইসাইড করবেই। কথার খেলাপ আমি পছন্দ করি না। হাত তো আজ তোমার কাটতেই হবে। তোমার ভয় লাগলে নো প্রবলেম, আমি আছি কেটে দেওয়ার জন্য। যতই হোক আমার কাটাকুটিতে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। কিন্তু মনে আছে তোমার এক বখাটে ছেলের হাত যে কেটে দিয়েছিলাম আমি? মনে থাকার তো কথা। ঠিক এইভাবেই তোমার 2 হাতের রগ আলাদা করে দেবো, নো প্রবলেম। সেন্সলেস হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমায় হসপিটালে অ্যাডমিট করে দেবো। আশিয়ানের কথাগুলো শুনে এমনিতেই সব সাহস ফুস করে হাওয়া হয়ে গেছে আশার। আর এভাবে গুন্ডার মতো চাকু নিয়ে এগিয়ে আসার দৃশ্য দেখে তো তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। সে খুব ভালো করেই জানে যে আশিয়ান যা বলে তা করেই ছাড়ে। এই ছেলেটা যে কতটা জেদি তা আশাকে আর নতুন করে বলে দিতে হবে না। ভয়ে তার শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা পানির স্রোত বয়ে যাচ্ছে। আমার কসম, আমি জীবনেও আর তোমার পিছে পিছে ঘুরবো না, কোনো দিনও আর ছেঁচড়ামি করবো না। পায়ে ধরি, চাকুটা সরাও। আমার না ভীষণ ভয় করছে। আমি পাপার কাছে যাব। হো লে লে লে, থাক, কাঁদে না। তা খুকি, পাপার কোল ছেড়ে আমাদের বাসায় কিসের জন্য? এসব ড্রামা করার আগে তোমার মনে রাখা উচিত ছিল যে আমি চাইলে ঠিক কী কী করতে পারি। আমার জেদ সম্পর্কে তো তুমি অবগত। তারপরেও বেহায়ার মতো কেন পিছিয়ে পড়ে থাকো অল টাইম? শরম করে না বয়সে বড় একটা ছেলের সাথে চোখের মতো লেগে থাকতে? তুমি আস্ত একটা বেহায়া মেয়ে মানুষ। তোমার আব্বু আম্মু তোমাকে ঠিকমতো মানুষ করতে ব্যর্থ হয়েছেন। এখনো সময় আছে, শুধরে যাও। হয়তো তার ফল কি হতে পারে তা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, খুব ভালো করে মনে থাকবে। এবার তো সরাও প্লিজ। আশিয়ান চাকুটা সরিয়ে নিয়ে এনার হাতে তুলে দিল। আশার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যাও ডাইনিং টেবিলে গিয়ে সবার সাথে বসে ব্রেকফাস্ট করো। আর হ্যাঁ, এসে যখন পড়েছো তাহলে এখানে থাকো। আমার বিয়ের খবর যখন তোমার কানে পৌঁছে গেছে, তার মানে এটা ভালো করেই জানো যে শুক্রবার আমাদের 2 ভাইয়ের এঙ্গেজমেন্ট। তো তোমার কাজ হলো কনেদের বাড়িতে পাঠানো তথ্যগুলো এনা ও কেয়া ভাবির সাথে মিলে প্যাকেট করা। ও অন্যান্য যত টুকিটাকি কাজ আছে সব তুমি করবে। কাজে যদি কোনো গাফিলতি পাই আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাহলে আজ যে ভয়টা দেখিয়েছি ওরা সেদিন তোমার আব্বু আম্মুর সামনে বাস্তব করব। কথাটা মাথায় যেন থাকে। আর ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি মুখে যা বলি কাজে তাই করে দেখাই। মাইন্ড ইট। আশা ভয়ে আর একটা কথাও বলল না। আশিয়ানের কথায় মাথা নেড়ে সাই জানিয়ে
এক দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে নাস্তা করার জন্য বসে পড়ল। পরিস্থিতি শান্ত হয়ে গেছে, বাকিরাও খুব এনজয় করছে আজকের এই কমেডি সিনটা। তাসজিদ তো দাঁত কেলিয়ে আসার আড়ালে আশিয়ানকে আঙ্গুলে 6 বানিয়ে দেখালো। আশিয়ান মুচকি হেসে এনার পাশে চেয়ার টেনে বসে পড়ল। এনা তার ভাইকে প্লেটে নাস্তা বেড়ে দিল। সব কিছু একদম স্বাভাবিক, যেন একটু আগে কিছুই হয়নি। নাস্তা করার পাশাপাশি সবাই টুকটাক আলোচনা করলো এঙ্গেজমেন্ট ও শপিং নিয়ে। তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ ওরা নাস্তা সেরে বেরিয়ে পড়ল তাদের উপর ভাগ করে দেওয়া দায়িত্ব পালন করতে। আশিয়ান চলে গেল তার অফিসে, তাসকিন গেল ডেকোরেটার্সের অফিসে। কী ফুল দিয়ে সাজাতে হবে এবং কোন কালার লাইট লাগবে তা সব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। এসব কাজ তাসজিদই করত, কিন্তু ওদিকে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গিয়ে ওরা একা কিছু করতে পারবে না, তাই তাসজিদকেও হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে নিয়ে গেছে। বাকিরা সবাই শপিংয়ে যাবেন দুপুরের পর। বাসায় এনা, কেয়া ও তারিন থাকবে শুধু। বাচ্চারা স্কুলে চলে গেছে আগেই, আর আশা বাসায় যাবে কাপড় চোপড় নিয়ে আসার জন্য। ভয়ে আর টু শব্দও করেনি সে। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে আর জীবনেও কখনো আশিয়ানকে সামনাসামনি এভাবে রাগিয়ে দেবে না সে। তবে আড়ালে থেকে অবশ্যই তাকে নিজের করার সর্বোচ্চ চেষ্টা করবে আশা। আর বিয়েটা কি করে ভেস্তে দেওয়া যায় মনে মনে অতি সুকৌশলে তা প্ল্যান করতে লাগলো। যেই মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েকেই সর্বপ্রথম কনফেন্স করতে হবে। আশিয়ানের বিরুদ্ধে আজে বাজে কথা শুনলে নিশ্চয়ই মেয়েটা বিয়ে ভেঙে দেবে। এটা ভাবতেই তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। অদিতা নিচের রুমে শুয়ে আছে। একটু আগেই আশিয়ানদের বাড়ির লোকেদের সাথে অদিতা ও আলেয়ার পরিবারের সবাই শপিংয়ে চলে গেছে। বাসায় শুধুমাত্র আলেয়া আর সে আছে। একা একা কিছু ভালো লাগছে না তার, তাই নিচু রুম থেকে বেরোয়নি সে। ঘরে যে একজন মানুষ আছে আলেয়ার সেদিকে কোনো ধ্যানই নেই। সে তার রুমে বসে এক মনে ফোন টিপতে ব্যস্ত। অর্থাৎ সে নিজের হবু স্বামীর সাথে প্রেমালাপে বিজি হয়ে আছে। আলেয়ার মতো আকামে ঠেকি খুঁজলে মনে হয় দুটো পাওয়া যাবে না। জীবনেও নিজে থেকে কোনো কাজ তো করেই না, উল্টে তার দৈনন্দিন কাজও আরেকজনের করে দেওয়া লাগে। বিয়ের পর তো মনে হয় তাসকিনকে দিয়েই নিজের কাজকর্ম করাবে। বেচারা তাসকিন যদি জানতো যে তার হবু বউ এক গ্লাস পানি পর্যন্ত নিচে ঢেলে খায় না, তবে জীবনেও আর একে বিয়ে করার জন্য এমুখও হতো না। অদিতার সময় কাটছে না দেখে বহু খুঁজে পেতে কয়েকটা বই নিয়ে এলো পড়বে বলে। এতেও যদি কিছুটা সময় কাটে, বোরিং জিনিসটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে এই মুহূর্তে। বই পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে পড়ল সে। একা একা খেতেও ইচ্ছে করছিল না। হাজার রকম টেনশানে মাথা বনবন করে ঘুরছে তার, তাই এটুকুতেই চোখে ঘুম চলে এলো তার। শপিং শেষে ওনারা সবাই প্রায় রাতের দিকে বাসায় ফিরে এলেন। প্রচুর কেনাকাটা করা হয়েছে আজকের জন্য যথেষ্ট। সবাই ক্লান্ত হয়ে গেছে আজকের এই কেনাকাটা করতে গিয়ে। অদিতা বিকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আজকে চম্পেস্ট এক ঘুম হয়েছে অদিতার। মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তার। ফুরফুরে মেজাজ নিয়ে সবার সাথে কথা বলছে সে। এখন চা শরবত পরিবেশন করছে প্রত্যেককে। আজকে শপিংয়ে গিয়ে কি হয়েছে, কে কি করেছে তা নিয়ে গল্পে মশগুল হয়ে পড়ল সবাই। আনন্দ ফুর্তিতে মচে উঠল পরিবেশটা। কি কি কেনাকাটা করা হয়েছে তা হাসি মুখে একে একে দেখাচ্ছে তারা। সবার মুখের তৃপ্তির হাসি দেখে অদিতার মনটা যেন একদম ভরে গেল। কতদিন পর সবাই এভাবে একসাথে আনন্দ করছে। প্রিয়জনদের মুখের হাসির কারণটা যদি নিচে হয় তাহলে মনে ভীষণ সুখ সুখ অনুভূত হয়, যেমনটা এখন অদিতার অনুভব হচ্ছে। আশিয়ান কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আজ। অফিসে ইদানিং প্রচুর কাজ করতে হচ্ছে তাকে। অফিসের অনার এবং এমডি হিসেবে তার দায়িত্ব অনেক। মাথা ব্যথাটাও ইদানিং যেন বেড়ে গেছে।
ভালো লাগে না আর কাজ করতে। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে সে এত কাজের চাপে। সব ছেড়ে ছুড়ে বনবাসে চলে যেতে ইচ্ছে করে তার। আজকের জন্য বিরতি দিয়ে রাত 9টায় বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। বাসায় গিয়ে চম্পেস্ট একটা ঘুম দিলে তবেই মাথাটা ঠিক হবে, এর আগে নয়। কালকে আবার শপিংয়ে যেতে হবে। মায়ের কথা রাখতে হলে অফিস মিস করে যেতে হবে তাকে। কালকের কাজগুলো সিইও আর ম্যানেজার এবং তার পিএ ইউনুস সবটা সামলে নেবে। গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ উদিতার কথা মনে হলো তার। আনমনে মেয়েটার কথা ভাবতে লাগলো সে। উদিতা কি তার মন মতো হবে? সে যেমনটা পছন্দ করে তেমনটা না হলে সংসারটা তছনছ হয়ে যাবে প্রায়। কারণ তার কথার অবাধ্য কোনো মেয়েকে নিয়ে আর যাই হোক অ্যাটলিস্ট সংসার করতে পারবে না সে। এবং ওভার স্মার্ট হলে তো জীবনেও বিয়ে করবে না আশিয়ান। এই একই কারণে তো আয়েশাকেও সে মোটেই পছন্দ করে না, নয়তো আয়েশাকেই বিয়ে করত। যাই হোক, কালকে শপিংয়ে গেলেই বোঝা যাবে মেয়েটা কেমন। বাসায় এসে সোজা নিচের রুমে চলে গেল সে। অন্য দিনের মতো আজও ড্রয়িং রুমে আড্ডার পসরা বসেছে। মেয়েরা সব মিলে কনেদের বাড়িতে পাঠানোর জন্য তথ্য সাজাচ্ছে যত্ন সহকারে। আজ তাদের সাথে জয়েন হতে ভালো লাগছে না আশিয়ানের। প্রথমত আশার চোখটা সেখানে আছে, তার চেহারা দেখার ইচ্ছে বর্তমানে নেই ওর। আর দ্বিতীয়ত আজ ইলিয়ানার কথা ভীষণ মনে পড়ছে। প্রথম ভালোবাসা মোটেও ভোলা যায় না, হোক সে প্রতারক, তারপরও তার জন্য মনের কোণে আলাদা একটা অনুভূতি থেকেই যায়। আশিয়ার নিচের মাথার চুল টানতে টানতে কাপড় চোপড় খুলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। শাওয়ার ছেড়ে এসে দেখলো তার আম্মু কফির মগ হাতে ওর বিছানায় বসে আছেন। এই একটা মানুষ হাজার বিজি থাকলেও তার যত্নের কোনো ত্রুটি রাখেন না। সব দিক সামলিয়ে ঠিকই আশিয়ানের কেয়ার করেন। তার কখন কি লাগবে সব না বলতেই বুঝে যান উনি। আশিয়ানের সব কিছু একদিকে আর তার মা আর একদিকে। অনেক ভালোবাসে সে তার আম্মুকে। আশিয়ানকে দেখে মিসেস ইয়াসমিন একটা প্রশান্তির হাসি দিলেন। প্রতি উত্তরে আশিয়ানও মুচকি হাসল। এগিয়ে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। মিসেস ইয়াসমিন কফির মগটা সেন্টার টেবিলের ওপর রেখে আশিয়ানের হাত থেকে টাওয়াল নিয়ে চুল ভালো করে মুছে দিতে লাগলেন। আস্তে করে বললেন, তোর বুঝি আজ মাথা ব্যথা করছে বাবা? কি করে জানলে? সন্তানের সব রকমের অবস্থাটাই যদি উপলব্ধি করতে না পারি তবে 4 বাচ্চার মা হতাম না। ইদানিং কাজের প্রচুর চাপ পড়েছে আম্মু। কাজ করতে করতে মাথা ফেটে যাচ্ছে আমার। একটুর জন্য শান্তি পাই না কিছুতে। ভালো লাগে না আমার আর। ইচ্ছে করে সব ছেলে ছুড়ে চলে আসি। মিসেস ইয়াসমিন তার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, বুঝলাম, তাহলে কয়েকদিনের জন্য সব কাজ তোর অফিসে পিএ, সিও এবং ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে রিল্যাক্সে থাক না। ওরা তো তোর বিশ্বস্ত লোক আছে, ঠিকই সব সামলে নেবে। আর বেশি প্রয়োজনীয় কোনো কাজ যেটা তুই ছাড়া সম্ভব নয় সেসব কাজ ঘরে বসে করলেই পারিস। এত চাপ নিস না বাবা, কয়েকদিনের জন্য বিরতি নে, নইলে সব কিছু থেকে মনোযোগ উঠে যাবে তোর। এক কথায় ডিপ্রেশনে চলে যাবি তখন। মা, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, বিয়ে কোনদিন ঠিক করলে? কিছুই তো জানাওনি আমাদের তোমরা। আজকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিয়ের দিন তারিখ পুরোপুরি পাক্কা করে এলাম। এঙ্গেজমেন্টের 4 দিন পর মেহেদি অনুষ্ঠান, পরদিন হলুদ সন্ধ্যা, তারপর দিন আরেক শুক্রবারে বিয়ে, আর বিয়ের পর দিনই আমাদের বাসায় রিসেপশনের পার্টির আয়োজন করা হবে। তবে উদিতার পরিবারের পক্ষ থেকে শাহরিয়ার একটা শর্ত দিয়েছে, তা হলো বিয়েতে বা অন্যান্য অনুষ্ঠানে উদিতা পর্দাশীল টাইপের ড্রেস পরবে, সাথে হিজাব এবং নেকাবও থাকবে। আর যেহেতু তুই একজন নামকরা ব্যক্তি, তোর বিয়েতে তো অবশ্যই অন্যান্য সেলিব্রিটিরা এবং মিডিয়ার লোকজন থাকবে, তো তুই তাদের সাথে কথা বলার জন্য উদিতাকে ফোর্স করতে পারবি না। মেয়েটা একটু বেশি ইন্ট্রোভার্ট টাইপের কিনা, এত মানুষের সাথে কথা বলতে গেলে লজ্জায় মরে যাবে। তবে আলিয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো শর্ত প্রয়োগ করা হয়নি। ও অনেক বেশি স্মার্ট এবং স্টাইলিশ, এসব কথার ধার ধারেনি তার পরিবার। শুধু শাহরিয়ার বলল তার বোন আলিয়ার মতো নয়, একদম আলাদা স্বভাবের মানুষ, এবং প্রকৃতপক্ষে উদিতাই তার ভাইকে দিয়ে আমাদেরকে এসব বলিয়েছে, এবং আমিও সানন্দে রাজি হয়েছি তাদের প্রস্তাবে। ভালো করিনি বল?
আশিয়ান উদিতার শর্তের কথা শুনে একটু নয় অনেকটাই অবাক হলো। এই যুগে এসে কোনো মেয়ে এমন শর্ত দেয় জানা ছিল না তার। ছোট থেকেই সে পর্দাশীল নারী খুব কমই দেখেছে সে, আর দেখলেও তাদেরকে এলিয়েন বই আর কিছুই মনে হতো না। আর এখন কিনা তার কপালেই এরকম মেয়ে এসে জুটেছে, ভাগ্য বলতে হবে। আশিয়ান মায়ের কথায় সায় জানিয়ে বলল, ভালো করেছো। আমিও এত নির্লজ্জ টাইপ মেয়ে পছন্দ করি না। তবে শুধু পর্দাশীল হলে কি হবে, মন যদি ভালো না হয়ে থাকে? ও কি সত্যি আমার মনের মতো হবে আম্মু? মিসেস ইয়াসমিন হাসলেন ছেলের কথা শুনে। তিনি বললেন, বোকা ছেলে আমার। ওকে আমি শুধু তার গুণ দেখেই পছন্দ করিনি, করেছি এই কারণে যে মেয়েটাকে এখন পর্যন্ত কোনো ধরনের কলুষতা ধরতে পারিনি। মেয়েটা পড়ালেখা করলেও এতটাই হাবাগোবা যে হিংসা, ঈর্ষা, রাগ, জেদ এইসব বিষয় পর্যন্ত সে ঠিক মতন বুঝতে পারে না। তবে সে কাউকে পছন্দ করলে তার জন্য জীবন দিয়ে দিতেও কাপড় করবে না কখনো। এই মেয়েটা যদি তোর জীবনে আসে তবে তুই তাকে নিজের মতন করে গড়ে নিতে পারবি। তুই যেরকম চাস সেরকমটা করে ওকে মানিয়ে নিতে পারবি। এটা তোর জন্য একটা প্লাস পয়েন্ট। আর বাকিটা কাল ওর সাথে শপিংয়ে গিয়ে বুঝতে পারবি। আশা করি তুই নিরাশ হবি না। বুঝলাম। আচ্ছা তাহলে তুই কফিটা খা, আর মাথা ব্যথা কমলে নিচে আসিস ডিনার করতে। আমি যাই, গিয়ে দেখি বরং কদ্দূর কাদের কাজ সম্পন্ন হলো। আচ্ছা তুমি যাও, আমি এখন কফি খেয়ে একটু রেস্ট নেব। মিসেস ইয়াসমিন মাথা ঝাঁকিয়ে নিচে চলে গেলেন। আশিয়ান কফিটা খেয়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে চোখ মুদে আরাম করে বাহিরের মৃদুমন্দ হাওয়া খেতে লাগলো।